कवलेत्र विषाणवे लक्ष्मस्य मृदुपति पशुपांगजान। আমি সেই পশুপাল কালের রাখালো বটে, এমনি রাখালো বটে, তাকে প্রণাম জানাচ্ছি, যিনি একখানা পীত বসন পড়েন। গুঞ্জা এই একটা অদ্ভুত ফল হয়, গুঞ্জা মালা হয়, গুঞ্জার সমস্ত পাতা হয় মাথায়। ময়ূর ছবি, তাতেই নাকি তার মুখখানা উজ্জ্বল হয়েছে, লসান মুখ। এইগুলো আসে বলে তার মুখখানা উজ্জ্বল হয়েছে, লসান মুখ। বনমাস্য গলায় বনফুলের মালা, সেই রাখালকে নমস্কার করছি আমি এবং আপনাদেরকে তার আশীর্বাদ জানাচ্ছি। দুর্নীতি সব মানে না, তবু ওকে আশীর্বাদটা করেই যাবো। আমার প্রাণের রাখাল যিনি, তার আশীর্বাদটা পেয়েই যাবে, অজ্ঞাতেই ওর উপকার হবে। দেখুন, আজকে বেশ বড় সড়ো করে একটা বলার ইচ্ছে ছিল, কিন্তু প্রথমত সময় থাকে না, আর আমি কথা বলতে গেলে ঘন্টা না বলে থামতে পারি না, এটা একটা বড় বিষয়। মূলত খুব কমের মধ্যে শেষ করার চেষ্টা করব এবং আমাদের প্রাচীন সভ্যতার আরম্ভটা শুধু বলার চেষ্টা করব, যেটা আমাদের মধ্যে ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি। সঙ্গে এটুকু বলতে পারি যে প্রকৃতিকে রক্ষা করার ব্যাপার, এনভায়রনমেন্ট বলুন কিংবা অন্যান্য আরো কিছু যে ব্যাপার আছে, সেই সব জায়গায় অনেক কিছু আমরা ওয়েস্টকে শেখাতে পারি। এখন আমরা এখন ওদের কাছ থেকে এনভায়রনমেন্টের তত্ত্ব শুনি, কিন্তু আমাদের ঋগ্বেদ মানুষের যে শান্তি কামনা করেছে, প্রথমে বলেছে যে সম মানে শান্তি হোক, अस्माकं দ্বিপদে, অর্থাৎ যারা দুটো পা আছে, সংন চতুষ্প। এই যে একটা সাংঘাতিক আরম্ভ, আর প্রকৃতি নিয়ে তাদের যে বিচিত্র ভাবনা, সেটা নিয়ে পুরোপুরি একটা বই লেখা যায়, বিশেষ করে ফ্রম বেদিক টাইমস টু উপনিষদ অ্যান্ড পুরাণস। পুরোপুরি একটা বই লেখা যায়। কিছু কিছু বই লেখা হয়েছে, কিন্তু অকর্মণ্য সেগুলো, কম জানে। আমি তার মধ্যে যাচ্ছি না, আমারও লেখার সময় নেই, যখন তখন অন্যকে গালাগালি দিয়ে লাভ নেই। ভাগবত পুরাণে যখন তক্ষক দংশনের পরীক্ষিত ধ্বংস হবেন, 7 দিন সময় আছে, তিনি তখন ভাগবত শুনতে বসেছে। এবং ভাগবত শোনাটা কিরকম হচ্ছে, যে পুরাণ যিনি বলছেন, ভাগবত পুরাণ যারা পড়েছেন কিংবা পড়বেন ভবিষ্যতে, দেখবেন যে ভাগবত পুরাণের মতো কবিতা খুব কম লিখতে পেরেছে। অনেকেই এটা জানেন না। মানে কালিদাসের যদি কোনো পাশাপাশি কিছু থাকে, তো ভাগবত পুরাণ সেটা হতে পারে। তো একটা জায়গায় ভাগবত পুরাণে, সেখানে
উইথড্র করে যে থাকা, যেটাকে অনেক সময় আমরা যোগ ইত্যাদির মাধ্যমে নানান রকম দর্শনের মাধ্যমে করে থাকি, সেটা ভাগবত পুরাণ খুব সিম্পলি সহজ উপায় বলছে তুমি ধরিত্রী মায়ের একদম ন্যাংটো ছেলে, তুমি ন্যাংটো হয়েই থাকো না, সমস্যাটা কি আছে, দরকার কি তোর কাপড় চোপড় পরা? দিগ বলকলাদৌ সতী কিং দুকুলই। দিক বল অর্থাৎ দিক মানে যিনি আর কাপড় পরেন না। আমরা আছে না সেই ওই বিখ্যাত মন্দারমালা লুলিতালকা বৈ কপালমালাঙ্কিত শেখরায় দিগম্বরা বৈ চ দিগম্বরায় নমঃ শিবায় চ নমঃ শিবায়। এই যে দিগম্বরা এবং দিগম্বর, এটাও তো একটা মডেল। বলছেন থাকো না সেরকম করে, এই বিরাট পৃথিবীতে ভূমিশয্যা বিছানো আছে তোমার জন্য, তোমার বিছানার প্রয়োজন নেই। তোমার প্রয়োজন কি বালিশের হাত দুটি যদি মাথার তলায় রাখো তাহলেই তো বালিশ হয়ে যেতে পারে। দুহাত জোরে হাত পাতলেই কাজ যেখানে হয়ে যায় সেখানে ঘটি বাটি মালসার প্রয়োজন পড়ে না। আর যাদের এইরকম বোধ হয় যে হাত দুটো যদি পাতি যদি অন্ন না পাই, তাদের উদ্দেশ্যে বলছেন চিরানি কিং পথিন সন্তি। এখনো পর্যন্ত কি গাছ তার বলকল দেয় না, তার পর্ণ অর্থাৎ পাতা দেয় না লজ্জা নিবারণ করার জন্য? পারি তো সেগুলো দিয়ে করতে। চিরানি কিং পথিন সন্তি দিশন্তে ভিক্ষাম। কেন তারা কি ভিক্ষাও দেয় না? এত ফল তাদের হয়। নৈবাং কৃপা পরভিত সরিত পশুষণ। পরভৃত বলছেন গাছগুলো যে থাকে তারা হচ্ছে পরভৃত, পরের জীবন রক্ষা করার জন্যই তারা আছে। অঙ্ঘ্রি পা, অঙ্ঘ্রি মানে হচ্ছে পা, পা দিয়ে যারা মৃত্তিকার রস শোষণ করে, পাদপ সেমনি অঙ্ঘ্রিপ। নৈবাঙ্ঘ্রে পা পরহিত সরিত সুশ্যাম। কেন নদীর জল কি শুকিয়ে গেছে নাকি? নদীও তো আছে। আপনারা খেয়াল করবেন কিনা জানি না, আমাদের ছোটবেলায় আমরা অনেক জায়গায় গেছি, সেখানে গঙ্গা জল খায়, এরকম বহু দেখেছি। নদীর পাড়ে নবদ্বীপে তো দেখেইছি প্রচুর। সকালবেলা গিয়ে 2 কলসি জল নিয়ে আসতো, সারাদিনে ওই জল খাচ্ছে, গঙ্গা জল খাচ্ছে, ভাবছে পুণ্যও হচ্ছে, কিন্তু তাদের পেটও কোনো গন্ডগোল হচ্ছে না। এখন অবশ্য সে অবস্থা নয়, অনেক অনেক কন্টামিনেশন হয়ে গেছে বলে আমরা বারণ করি। যাই হোক, কিন্তু সেই নদী কি শুকিয়ে গেছে? ভাগবত পুরাণের প্রশ্ন। রুদ্ধা গুহা, কেন শোয়ার জায়গা পাচ্ছ না? নদীর তীর আছে, সমস্ত গুহাগুলি আছে, শোয়ার জায়গা আছে। কি মজিত অবতি নৌপসন্না, যিনি ভগবান, যাকে কেউ জয় করতে পারে না, অজিত, তিনি কি তার শরণাপন্ন হলে তিনি কি এখনো রক্ষা করছেন না? লাস্ট লাইনটা হচ্ছে সাংঘাতিক। কস্মাদ ভজন্তি কবয় ধন দুর্মদান্ধা। কবি এই শব্দটার মানে আমরা যদি কবিতা ইত্যাদির ভাবি, তাছাড়াও কবি শব্দের সবচেয়ে বড় প্রাইমারি মিনিং হচ্ছে তারা পণ্ডিত, তারা জ্ঞানী। যে কারণে ভগবত গীতার মধ্যে যখন বিভূতি যোগ, সেখানে বলছেন কবি নাম উষণাক। আমি শুক্রাচার্য, যারা সমস্ত কবি জ্ঞানী ব্যক্তি আছেন তাদের মধ্যে আমি শুক্রাচার্য।
শুক্রাচার্য কোনোদিন কবিতা লিখেছেন বলে আমরা জানি না। তার মানে কবি মানে জ্ঞানী। কস্মাৎ ভজন্তি কবয়, যারা জ্ঞানী মানুষ তারা কেমন করে টাকা পয়সাওয়ালা লোকদের পেছন পেছন ছোটেন? কেন তারা কি এগুলো দেখতে পাচ্ছেন না? এই যে সম্পূর্ণ প্রকৃতির মধ্যে থাকবার এই যে উপদেশ, যেটা ভাগবত পুরাণের কবি বলছেন, এটা একটা লেগেসি। এটা অনেক আগে থেকে আমাদের দেশে তৈরি হয়েছে। দুষ্যন্ত যখন শকুন্তলার উদ্দেশ্যে নয়, তিনি অন্য উদ্দেশ্যে শিকার করতে বেরিয়েছিলেন, ঋষির তপবন পেয়ে গেছে। তো ঋষির তপবন, তিনি বলছেন এই তো বোঝাই যাচ্ছে আভোগ, আভোগ মানে প্রান্ত দেশ, এটা তপবন, এটা বোঝা যাচ্ছে আগে। কেন? আমি পুরো শ্লোকটা মনে নেই। নিবারা সুগর্ভ কৌটর মুখ ভ্রষ্টাস তরুণাম অধ। এখানে দেখতে পাচ্ছি যে নিবার ধান্য, নিবার মানে হচ্ছে ওই যাকে আমরা এককালে শ্যামা ঘাস বলতাম না, কাউনের চাল এইসব বলতাম, সেইগুলো। নিবারা সুগর্ভ কৌটর মুখ ভ্রষ্টাস তরুণাম অধ প্রস্নিগ্ধা ক্বচিদ ইঙ্গুদি ফলভিদ। সমস্ত ইঙ্গুদির ফল ফাটানো হয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটায় তেল তেলে হয়ে আছে, সে ইঙ্গুদিও দেখা যাচ্ছে। এবং সবচেয়ে যেটা দেখা যাচ্ছে বেশি, যে সমস্ত মুনি ঋষিরা নদী থেকে জল তুলে নিয়ে যে ঘরে ফিরেছেন, তাদের বলকল থেকে পড়েছে চুইয়ে নিঃসন্দ রেখাঙ্কিতা। যে জলগুলো পড়েছে সেই বলকলের থেকে চুইয়ে চুইয়ে জলগুলো পড়েছে, এই রেখাগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা তপবনের রাস্তা। একটা লোক আসছে শিকার করতে, মাঝে মাঝেই এইরকম ঋষিদের তপবন পাচ্ছে। ঋষিদের আপনারা মাথায় নাই রাখুন, কারণ তারা হচ্ছেন সবচেয়ে বড় প্রকৃতির পূজায়। আমি সেইটাই একটু বলবার চেষ্টা করব। ভাগবত পুরাণের এই শ্লোকটা ছেড়েই দিলাম, কিন্তু যারা যে এরিয়ান্সরা অন্য কোনো জায়গা থেকে এখন আবার এই তত্ত্ব লোকে বিশ্বাস করছে না, হয়তো খুব চাপের মুখেই বিশ্বাস করছে না, বলছেন যে এরিয়ান্সরা সব এখানেই ছিল, যদিও আমার এখনও সে পর্যন্ত সেটা মনে হয় না। ফ্রম দ্য লিঙ্গুইস্টিক স্টাডিজ উইটজেল আছেন যারা সব অনেক বড় বড় কথা বলছেন আর কি, তা এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে এই কথাটা আমি মেনে নিতে পারি। তারা এসেইছিলেন অন্য জায়গা থেকে, এসে তো যেখানে আস্থানা তৈরি করেছিলেন সেটা সপ্ত সিন্ধুর তীর, আর সেইখানেই সেই সিন্ধুর তীরে ছিলেন বলেই আমাদের সবচেয়ে দুর্ভাগ্যটা হয়ে গেছে যে এই সিন্ধু নদীর উপত্যকা অঞ্চল একসময় ডেরিয়াস দখল করে নিয়ে তাদের হিন্দু বলেছিলেন বলে এখনো পর্যন্ত সেই নিয়ে আমরা দাপাদাপি করছি। ইটস আ ফরেন ওয়ার্ড, এটা আমাদের শব্দ নয়। কোনো পুরাণ, মহাভারত, রামায়ণ কিংবা কোনো জায়গায় আপনি হিন্দু শব্দ পাবেন না। যদি এত ইম্পর্টেন্ট শব্দ হতো তাহলে আমাদের এই সমস্ত লিটারারি যেগুলো নিয়ে আমরা ক্রেডিট নিই সেগুলোর মধ্যে এই নামটা পাই। সিন্ধুটা স্বাভাবিকভাবেই গ্রিক, ল্যাটিন গ্রিকে হয় ইন্দু, যার থেকে ইন্ডিয়া, আর ওদিকে ইরানিয়ানে হয় হিন্দু। তা আমরা কিন্তু এখনো পর্যন্ত ইরানিয়ান মুঘলদের বিরুদ্ধেই যুদ্ধ করে যাচ্ছি। থাক সে কথা, এটা অন্য কথা। কিন্তু এই ভদ্রলোকেরা এসে এই সপ্ত সিন্ধুর অঞ্চলে ছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে খাদ্য শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি ভাবতে ভাবতে আরও খানিকটা এগিয়ে এলেন, যেটা সরস্বতীর তীর, এবং বললেন যে সরস্বতী দৃষদবত্যর দেবনদ্যাস যদন্তরম। সরস্বতী এবং দৃষদবতীর মাঝামাঝি যে অঞ্চলটা, সেটাই হচ্ছে সবচেয়ে আর্য দেশ, শিক্ষিত লোকের জায়গা। আর্য মানে এটা ভাবার কোনো কারণ নেই যে তাদের একেবারে অন্যরকম ব্যাপার, শিক্ষিত লোকের জায়গা। তারা এসে এখানে উপস্থিত হয়েছেন। ক্রমে সেখানেও খাদ্য ফুরিয়েছে, আস্তে আস্তে তারা
এমন একটা জায়গা ধরে নিলেন, এই বোধটা ওদের ছিল, গঙ্গা নদী ধরে নিলেন। এই গঙ্গা ধরতেই ওদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। তার দুই তীরবাহী যে অঞ্চল, সেখানে ওরা ভাত খাওয়া জানতেন না, জব খেতেন, গম ম্যাক্সিমাম, মানে জবই ম্যাক্সিমাম, গম খানিক। আমাদের এই পাশটায় এসে তারা ভাত খাওয়া শিখে গেলেন, ধরা যাক নন এরিয়ান্সদের কাছেই শিখে গেলেন। কিন্তু অন্ন কিংবা ভাত, ব্রিহি, এই শব্দ ঋগ্বেদে নেই। ফলত যে জায়গাটা ওরা ধরলেন একেবারে আপ টু মগধ, তারপরে বাংলাদেশে, এই দেশে কিন্তু তারা বহুকালই আসেননি, এটাও জেনে রাখা ভালো। তাদের সীমানা যে পর্যন্ত ছিল সেই জায়গাটার নাম এখন দ্বারভাঙা, যার পুরনো নাম হচ্ছে দ্বারবঙ্গ, অর্থাৎ বঙ্গতে সে ঢোকবার জায়গা, দ্বার। এই যে ঢুকছেন তারা সম্পূর্ণ গঙ্গা নদীর অববাহিকা অঞ্চল, সেখানেও তারা প্রকৃতির মধ্যেই ঢুকছেন, কিন্তু প্রকৃতির আস্বাদন পাচ্ছেন সেটা অনেকটা অঞ্চল জুড়ে। খেয়াল করে দেখুন, গঙ্গার ধারে যত তীর্থ তৈরি হয়েছে সেটা ভেবে দেখুন, সেটা বোধহয় অন্য ভারতবর্ষের এত কোথাও নেই। ফলত প্রকৃতির ওপরেই কিন্তু তারাও নির্ভরশীল ছিলেন। আমি এই তত্ত্বেও বেশিরভাগ যাচ্ছি না। বসতি স্থাপন কিংবা নগরায়ন যেভাবে হয় তাতে খানিকটা বনধ্বংস হয়, তারপরে তারা সরে যান যখন, আবার সেখানে বন তৈরি হয়েছে। সেই সেন্সটা যে তাদের অসম্ভব ছিল, যেটা বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, সেটা সবচেয়ে ভালো লক্ষ্য করা যাবে যে মহাভারতের মধ্যে যেখানে পাণ্ডবরা কাম্যক বনে রয়েছিল অনেক কাল ধরে, সেখানে ব্যাস, যিনি তাদের পিতামহ স্বরূপ আর কি, তিনি কিন্তু ইনফ্যাক্ট তার তো মানে আমাদের এপিকগুলোর মজাটা হচ্ছে এই যে যেখানে কবিরা নিজেরাও একজন পারফর্মার। এটা ইলিয়াড অডিসিতে হবে না। আমাদের এখানে যিনি মহাকাব্য লিখছেন, হি ইজ অলসো টেকিং পার্ট ইন দ্য থিংস যা ঘটে যাবে কিংবা ঘটবে। যেমন ব্যাসের প্রজেনীর মধ্যেই ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর আছেন, যারা এই কৌরব ভরত বংশের মধ্যে তাদের পুত্র উৎপাদন করেছেন। তিনি কখনো কখনো মাঝে মাঝেই কখনো ধৃতরাষ্ট্রের কাছে আসেন টু গিভ হিম ওয়ার্নিং, কখনো কখনো পাণ্ডবদের কাছে আসেন যখন তারা দুঃখ পেয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। কাম্যক বনে এলেন, এসে দেখলেন পাণ্ডবরা বহুদিন, খবর পেয়েছেন তিনি অনেক দিন আছেন তারা। তিনি এসে বললেন যে এরকম করো না, একটা জায়গায় একটা বনের মধ্যে কিন্তু বেশি দিন থেকো না। কেন? এখানে তপবনবাসী ঋষিরা আছেন, তাদের ফলমূল লাগে, এবং তোমরা এসছো, তোমরা সেই সব ফলমূল খাচ্ছ, এবং প্লাস হরিণ শিকার করছো, সেগুলো খাচ্ছ। তোমাদের সঙ্গে ব্রাহ্মণরা এসছেন হস্তিনাপুর থেকে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্যে, তাদের খাবার দাবার জোগাড় করছো। এতে তো বনটা ধ্বংস হয়ে যাবে, তোমরা অন্য বনে ট্রান্সফার্ড হও, অন্য বনে যাও। তারা দ্বৈত বনে চলে গেল। তাহলে সেন্সটা ছিল, কতটা সেন্স থাকলে এটা বলা যায় যে একই বনে বেশি দিন থাকা তোমাদের উচিত নয়, এখানে বনধ্বংস করার জন্য তোমরা নেই, কারণ তোমরা এতগুলো লোক। ঋষিমুনি তো দু চারজন থাকেন, তাদের অন্য সংস্থান হয়ে যায় এখান থেকে। নিবারের কথা বলেছিলাম, নিবার হচ্ছে এমন একটা, যেটা ওই কাউন কিংবা শস্য, মানে শ্যামা ঘাস, সেগুলো রবীন্দ্রনাথ লিখেছেন না, শ্যামা ধান্য মুষ্টি দিয়া পালিয়াছ যারে, এ মৃগপুত্র সে তোমার। সেই যে শ্যামা ধান, শকুন্তলাকে উদ্দেশ্যে বলছেন। যাই হোক, এই যে শ্যামা ধান্য, এটা এত প্রফিউজলি হয়, যার জন্যে ঋষিমুনিরা ভাতের জন্য যত না অপেক্ষা করেছেন, তারা এই দিয়েই খাবার চালিয়েছে। তার মানে প্রকৃতির ওপরেই কিন্তু তারা নির্ভর করছে। মানুষের সঙ্গে মানুষ অত্যন্ত ঘেঁষাঘেঁষি করে একেবারে পিণ্ড পাকিয়ে ওঠেনি।
সেখানে গাছপালা, নদী, সরোবর মানুষের সঙ্গে মিলে থাকার যথেষ্ট অবকাশ পেয়েছিল। সেখানে মানুষও ছিল, ফাঁকাও ছিল, ঠেলাঠেলি ছিল না। অথচ এই ফাঁকায় ভারতবর্ষের চিত্রকে জড়প্রায় করে দেয় না, বরঞ্চ তার চেতনাকে আরো উজ্জ্বল করে দিয়েছিল। এরকম ঘটনা জগতের আর কোথাও ঘটেছে বলে দেখা যায় না। আমি যার জন্য বলছিলাম না যে ঋষিমুনিরা অরণ্যের আশ্রয়েই কিন্তু বড় হতেন, থাকতেন। এইরকম আমরা যে দেখেছি, আমরা এই দেখেছি যে সব মানুষ অবস্থা গতিকে বনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। যেসব মানুষ অবস্থা গতিকে বনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তারা বুনো হয়ে ওঠে। সম্ভবত এটা উনি গিলগামেশ যদি পড়ে থাকেন, নিশ্চয়ই আমি ওই লোকটাকে না যতখানি কবি ভাবি তার থেকে পণ্ডিত কম ভাবি না। এত বেশি পড়াশোনা করেছিলেন। গিলগামেশের অন্যতম ক্যারেক্টার, নামটা ভুলে যাচ্ছি, এনকেটু। তিনি বনেই মানুষ হয়েছেন, ঠিক যেরকম আমাদের ঋষ্যশৃঙ্গমুনি তিনি বনেই মানুষ হয়েছেন। তিনি বাইরের লোককে চেনেন না। ঋষ্যশৃঙ্গমুনিকে নিয়ে এসেছিলেন দশরথ, কোনোভাবে তাকে আনতে পারেননি, এবং সমস্ত গণিকাদের, রোমপাদ রাজা, অঙ্গদেশের রাজা তিনি পাঠিয়েছিলেন গণিকাদের। তিনি গণিকাদের দেওয়া ফল বুঝতে পারেননি। ফলমূল মিষ্টি খাওয়ার পর গণিকারা বলেছিল আমাদের আরো ফল আছে বলে তাদের স্তন্যপান করিয়েছিল, এবং তার পিতা ফেরত আসার পর বললেন তিনি তার ভেতরে নিশ্চয়ই সেই রকম প্রাকৃতিক প্রবৃত্তি জেগে উঠেছিল যেটা তিনি বুঝতে পারেননি অজ্ঞাতেই। তার পিতা বিভাণ্ডক মুনি ফিরে আসার পর তিনি বলছেন আজকে তো অন্যরকম স্বাদু ফল খেলাম। বিভাণ্ডক বললেন কারা এসেছিল তোমার কাছে? তখন বললেন এইরকম বেশ অদ্ভুত অদ্ভুত ছিল, মানুষের মতোই, আমাদের মতোই দেখতে, কিন্তু তাদের চেহারাটা ঠিক এরকম নয়। সে চেহারা বর্ণনাটা আমি আর দিচ্ছি না, তাহলে অতিরিক্ত মুখর হয়ে পড়তে পারি। তো ফলে সেই জায়গাটার বাদ দিলে আমি এইটুকু বলছি যে ঋষ্যশৃঙ্গমুনি কিংবা গিলগামেশের এনকেটু সম্ভবত গিলগামেশের দিকেই তাকিয়ে কথাটা বলছেন। যেসব মানুষ অবস্থা গতিকে বনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তারা বুনো হয়ে ওঠে। হয় তারা বাঘের মতো হিংস্র হয়, না হয় তারা হরিণের মতো নির্বোধ হয়। কিন্তু প্রাচীন ভারতবর্ষে দেখতে পাই অরণ্যের নির্জনতা মানুষের বুদ্ধিকে অভিভূত করেনি, বরঞ্চ তাকে এমন একটি শক্তি দান করেছিল যে অরণ্যবাস নিঃসৃত সভ্যতার ধারা সমস্ত ভারতবর্ষকে অভিষিক্ত করে দিয়েছে, এবং আজ পর্যন্ত তার প্রবাহ বন্ধ হয়ে আসেনি। এইরকম আরণ্যকদের সাধনা থেকে ভারতবর্ষের সভ্যতার যে প্রৈতি, কি অসামান্য একটি শব্দ ব্যবহার করেছেন, প্রৈতি, যাকে বলে এনার্জি। উনি নিজেই লিখছেন ব্র্যাকেটে এনার্জি। প্রৈতি লাভ করেছিল সেটা নাকি বইয়ের সংঘাত থেকে, বাইরের সংঘাত থেকে ঘটেনি, নানা প্রয়োজনের প্রতিযোগিতা থেকে জাগেনি। এই জন্য সেই শক্তিটা প্রধানত বহিরভিমুখী হয়নি, সে ধ্যানের দ্বারা বিশ্বের গভীরতার মধ্যে প্রবেশ করেছে, নিখিলের সঙ্গে আত্মার যোগ স্থাপন করেছে। আমি এটা আর বেশি দূর যাচ্ছি না, কারণ এই কোটেশনটা বলতে গেলে আমার সামান্য একটু যা আরণ্যকের বৃত্তান্ত বলবো সেটাও। হ্যালো, কিছু সমস্যা? আচ্ছা, অরণ্যের বৈজ্ঞানিক প্রয়োজন যেটা, আমার মনে হয় ঋষিরা সেটা খুব ভালো বুঝতেন, এবং প্রাচীন সাহিত্যের মধ্যে ভারতীয় জনজীবনের যে তথ্যগুলো আছে সেগুলো একদিকে তার যেরকম জীবনের প্রতিবিম্বপাত ঘটাচ্ছে, তেমনি সাংস্কৃতিক তথ্যটাও দিচ্ছে। এরকম একটা জায়গা ভাবুন একবার, যে অরণ্যের শান্ত যে বনচ্ছায়া, সেখানে কিভাবে সাংস্কৃতিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যে
পৃথিবীতে এমন সংবাদ কেউ দিতে পারবে না, কেউ পারবে না যে অরণ্যের মধ্যে গ্রন্থ লিখতে হবে এবং সেই গ্রন্থ গুরুকে শোনাতে হবে অরণ্যের মধ্যেই। এই গ্রন্থগুলোর নাম হচ্ছে আরণ্যক গ্রন্থ, যেটা বিখ্যাত তৈত্তিরীয় আরণ্যক, ঐতরেয় আরণ্যক, এই ধরনের অনেকগুলি আরণ্যক গ্রন্থ, সাংখ্যায়ন আরণ্যক অনেকগুলি আছে। এই যে জায়গাটা, সেখানে এই আরণ্যক বলছে, আরণ্যকের সম্বন্ধে যখন আরণ্যকের প্রথম মন্ত্রের টিকা করতে যাচ্ছেন, আরণ্যক গ্রন্থগুলো কখন তৈরি হয়েছে? যখন বেদের কাল এবং ব্রাহ্মণ গ্রন্থগুলোর কাল উত্তীর্ণ হয়েছে, তখন আরণ্যক গ্রন্থগুলি তৈরি হয়েছে। ঠিক তারপরে উপনিষদগুলো এসেছে, যদি ইতিহাসের ভাবনা ভাবেন। ভারতবর্ষের যেটা প্রথম কল্প বন অরণ্যকের, সেখানে ঋগ্বেদে, আমি এই জায়গাটা একটু আপনাদের শোনাতে চাই। ঋগ্বেদের মধ্যে, মানে আরণ্যকের কথা বললাম এই জন্যে, সায়নাচার্যের কথা বললাম এই জন্যে, তিনি টিকা করার সময় এইটা লিখছেন যে অরণ্যে এব পাঠ্যত্বাৎ আরণ্যকমিতি বিচতে, অরণ্যে বসেই এই গ্রন্থের সাধনা করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, তার জন্য তার নাম আরণ্যক। এই আরণ্যক সভ্যতার একটা উদাহরণ আমরা একটু দিতে চাই, সেটা ঋগ্বেদ, খোদ ঋগ্বেদ, যা অন্তত পক্ষে, যদি একেবারে হিসেব নিকেশ করি, অন্তত পক্ষে খ্রিস্টপূর্ব 3500 বছর, খ্রিস্টপূর্ব যে মোটামুটি 2000 বছর আগে, খ্রিস্টপূর্ব এইরকম সময়। সাহেবরা একটু এগিয়ে দেন, ওরা কিছুতেই সহ্য করতে পারেন না যে কোনোভাবে 1st সেঞ্চুরির আগে যে আমাদের কোনো সভ্যতা ছিল, এটা ওনারা সহ্য করতে পারেন না বলে ওরা 1500 বছর করেছেন, মেরে কেটে 1500 বছর পর্যন্ত মেনে নিয়েছেন। কিন্তু আমরা সেটা মনে করি না, আমাদের যে তথ্য প্রমাণ আছে তাতে অন্তত পক্ষে খ্রিস্টপূর্ব 2000 বছর তো বলেই, তার অধিকটাই যাবে। এরকম সময় ঋগ্বেদ তৈরি হচ্ছে, যখন সমগ্র ইউরোপ আমেরিকা কাঁচা মাংস খাচ্ছে, এইটুকু আপনাদের জানাতে পারি। এই যে সময়টা, এইখানে ঋগ্বেদের যে মন্ত্র তৈরি হচ্ছে, সেখানে দেবমণি বলে একজন ঋষি, তিনি অরণ্যানি, গভীর অরণ্যানি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমি সেই মন্ত্রটার মানেটাই একটু শোনাব। বলছেন, হে নিবিড় আমার বৃহৎ অরণ্য, তুমি যেন দেখতে দেখতে কত দূরে হারিয়ে যাও, আর যেন বোঝাই যায় না। আমি বাংলা করে বলছি, কত দূর পর্যন্ত তুমি আছো। আমার শুধু প্রশ্ন জাগে মনে, তুমি কখনো গ্রামে যাওয়ার পথ জিজ্ঞাসা করো না? তোমার কি একা থাকতে ভয় লাগে না একটু? অরণ্যানীকে বলছেন, কিন্তু তোমার কি একা থাকতে ভয় লাগে না একটু? কথা গ্রামং না পৃচ্ছসি নট্বা ভীরিবা বিন্দাতি, তোমার ভয় লাগে না একটু? তুমি জিজ্ঞাসাও করো না গ্রামের কথা? আমরা বুঝতে পারি, যারা পণ্ডিতরা আছেন তারা বলেছেন, আসলে এই অরণ্যানীতে এই দেবমণি মানক ঋষি, তিনি নতুন এসে পৌঁছেছে, এখানে তার বিদ্যা লাভ হবে। কিন্তু সেই বিদ্যা লাভের মুহূর্তে যে বিদ্যা তিনি লাভ করছেন, তাতেই তার মন্ত্র উচ্চারণ আরম্ভ হচ্ছে একেবারে অরণ্যানীকে দিয়ে। এখানে অরণ্যবাসী, অরণ্যচারী একজনের অনুভব কিন্তু উঠে আসছে। তাকে রেখে হয়তো আরণ্যক ঋষিরা, যারা তার গুরু কিংবা সহপাঠী, তারা হয়তো সমিত আহরণের জন্য বাইরে গেছেন। লিখেছেন না রবীন্দ্রনাথ, মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে, অন্ধকারে যে সব অন্ধকার মনোচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা তুল সূর্য, নিস্তব্ধ আশ্রম মাঝে আসিয়াছে ফিরে ঋষি পুত্রগণ, মস্তকে সমিত ভার করি আহরণ। এটা বলতে গেছিলাম আবার ক্যালকাটা ইউনিভার্সিটির এক ভদ্রমহিলা, তিনি আবার এডুকেশন পড়ান। তিনি মানে কি অত্যাচার হচ্ছে এই সমস্ত ছেলে মেয়েদের উপরে, যাদের সমিত ভার মাথায় করে নিয়ে আসতে হচ্ছে, কি অন্যায়, কি অন্যায়। আমি তার সঙ্গে আর বেশি তর্ক করিনি। আমি বললাম, আমি তো আপনার সঙ্গে পেরিয়ে উঠবো না,
আর প্রাচীন সভ্যতার ব্যাপারটাও আপনাকে বোঝাতে পারবো না, কেননা একটা লোককে স্বনির্ভর করার জন্য যে চেষ্টা ওনারা সেটাই করতেন, খাটাতেন, প্রচুর প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হতো, তার সঙ্গে বিদ্যা লাভ করতে হতো, ফলে পরবর্তীকালে তারা স্বনির্ভর হতেন। আমাদের মতো এখনকার আমাদের ছেলেপেলেদের মতো যা অবস্থা হয়েছে সেটা তো হয়তো প্রেমটাও বোধহয় করিয়ে দিতে হয় বাবা মাকে, যে আজকে বিদিশা এসছে, দেখো তুমি কিন্তু ডিনার করেছো, বাবা মা বলেন তাকে। হ্যাঁ, তারপরে এই তো অবস্থা। এই জায়গাটায় দাঁড়িয়ে না আমি তাকে আর এসব কথা বলতে পারিনি, কারণ আমি তার সঙ্গে পারতাম না। তো এই যে একটা অরণ্যের বর্ণনা করছেন দেবমুনি ঋষি, তার নিজের এক্সপিরিয়েন্স দিতে, ইনফ্যাক্ট তিনি নিজেই ভয় পাচ্ছেন, প্রথম এসছেন বলে হয়তো নিজেই ভয় পাচ্ছেন। ফলত এটা একটা সর্ট অফ ডিকনস্ট্রাকশন, যেটা আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি। বলছে কিরকম ডিকনস্ট্রাকশন, এই জন্যে যে তার ভাষাগুলো দেখুন, যে ঋগ্বেদের মন্ত্রের মধ্যে এই শব্দগুলো আসতে পারত কি কখনো, কতগুলো ধ্বন্যাত্মক শব্দ ব্যবহার করছেন। বলছেন এ কি বিচিত্র শব্দ আসছে পশু পাখির, কেউ ষাঁড়ের মতো গম্ভীর শব্দ করছে, কোনো পাখি যেন তার উত্তর দিচ্ছে চিঁচি করে। দেখুন শব্দটা, বৃষারবায় বদতে যদ উপাবদতি চিচ্চিক, এই শব্দকে সংস্কৃত শব্দ নয় তো, তাহলে এই যে শব্দটা আমি কি কোন দিকে নিয়ে যাব, কোন মডার্নিটিতে নিয়ে যাব এটা, তাই না? সেই শব্দগুলো বলছেন যেন বৃহৎ বিনার ঘাটে ঘাটে উদারা আর তারায় বিচিত্র সুর আসছে নেমে। কবিতা এখানেই। গভীর অরণ্যানীর মধ্যে আলো ছায়ায় এমন মায়া তৈরি হয়েছে যাতে অচিরাগত, বেশি দিন আসেননি এই মুনি, বনে আসা ঋষির মনে হচ্ছে কোথায় যেন গরু চড়ে বেড়াচ্ছে, কোথায় যেন লতায় পাতায় আলোক ছায়া, কোথায় যেন একটা বাড়ির মতো দেখা যাচ্ছে। আর সন্ধ্যা নামলেই রবীন্দ্রনাথ লিখেছেন না, যামিনী শয়ন তার দেয় বিছাইয়া, সেই শয়ন বিছিয়ে দিয়েছে যামিনী যখন, তখন ঘনবিন্যস্ত বৃক্ষপত্রের রন্ধ্রে রন্ধ্রে চাঁদের আলো এসে পড়ছে নিচে। সেটা মনে হচ্ছে তার ঋষি যে শত শত শকট ছোট ছোট গাড়ি যেন বেরিয়ে যাচ্ছে পুরাতন একটা বাড়ি থেকে। অরণ্যের মধ্যে সে চিৎকার করে উঠছে, বসন্নরণ্যানাম সায়ম অক্রুষৎ ইতি মন্যতে, কেউ যেন গলা চড়িয়ে গরুগুলিকে ফিরতে বলছে, খটাখট কেউ শব্দ করছে যেন কাঠ ফাটছে। গাম অঙ্গৈষ আহুয়তি দারুই গঙ্গৈষ, মনে হচ্ছে যে গরুগুলো ফিরছে, কোথায় খটাখট শব্দ হচ্ছে, যেন দারু শব্দ, বৃক্ষের মধ্যে খটাখট শব্দ হচ্ছে। এখানে এই অরণ্যানীর যে চেহারা, তাতে বোঝা যাচ্ছে এই, আমি আর বলছি না কারণ ওই তো আছে অনেক, সব বলা যাবে না। এই যে অরণ্যানীর কথাটা বলছেন, এটা বোঝা যাচ্ছে নানান রকম চর্চা করে বোঝা যাচ্ছে তারা কিন্তু গভীর বনের মধ্যে নেই। অর্থাৎ বলছেন একটা জায়গা যেখান থেকে বনের মধ্যে আঞ্জনগন্ধিং সুরভিং বহুনাম, এত সুন্দর সুন্দর গন্ধ ভেসে আসছে সেখানে, যেটা বনের গাছের গন্ধ তার কাছে মৃগনাভির গন্ধের মতো রাখছে। এই যে ফিলিংটা একজন ঋষি, যে প্রথম আগত ঋষি, তার সেটা তিনি ব্যক্ত করছেন। এখানে কৃষি নেই কিন্তু আহার আছে, এখানে অন্নপানে জোগাড় করার কোনো মানসিক ব্যায়াম এখনো পর্যন্ত নেই, কিংবা কায়িক পরিশ্রম নেই, অথচ বৈরাগ্যের অভ্যাস এবং সন্তুষ্টি যদি কিছু মাত্র থাকে, সেটা দেবমুনি আবিষ্কার করছেন তার অরণ্য জীবনে এসে। অনেক অনেক কথা বলছেন, আমি এগুলোর মধ্যে যাচ্ছি না, কিন্তু এইটা বোঝা যাচ্ছে এই অরণ্য হচ্ছে সেই রকম, বলছেন যেখান থেকে গ্রামের যে বাড়িগুলো তার ছাদ পর্যন্ত দূর থেকে দেখা যায় না, আমরা এই রকম জায়গায় বসবাস করছি। তার মানে এমন একটা জায়গা যেখান থেকে গ্রাম থেকে হয়তো অনেক দূরে, কিন্তু গভীর অরণ্যটাও তাদের থেকে বেশ খানিকটা দূরে। এইরকম জায়গায় তাদের বসবাস। এই বসবাসের জায়গা থেকে তাদের মন্ত্র উচ্চারিত হচ্ছে। এবং আর একটা জায়গা আমি জাস্ট বলে আমি শেষ করব, সেটা হচ্ছে দেখুন আমাদের প্রথম যে কবিতা, আদি কবির কবিতা, সেও তো
একেবারে সেই রকম জায়গা থেকে আরম্ভ হচ্ছে যে কবির মনের মধ্যে কবিতা স্ফুটনোন্মুখ হয়ে আছে। কবিতা তো এই রকমের জিনিস যে একটা ইটস আ সর্ট অফ থিং, ইটস লাইক ডিউ ড্রপস। কখন হাতের মধ্যে যদি আপনি এসে পড়ে, সেটা যদি একবার আপনি ছুঁয়ে দেন তাহলে কি হবে? বাজলো কখন তোমার কাকন কিঙ্কিনিতে, কল্পনাটি গেল ফাটি হাজার গীতে। এইটাই তো হয়েছে। বাল্মীকি এসছেন তমসার তীরে। নামখানা ভাবুন, এটা কবির কতটা মধুর। এই একটা নদীর নাম হতে পারে তমসা। সেখানে কোনো তমচ্ছায়া পড়তো কিনা সমস্ত বৃক্ষের থেকে আমি বলতে পারবো না, নিশ্চয়ই তাই। তা না হলে নাম তমসা হবে কেন? এত নীল জল তার। এই জায়গায় বাল্মীকির আশ্রম, এবং তিনি তার শিষ্য ভরদ্বাজকে নিয়ে এসছেন সেখানে। এখনো রামায়ণ তৈরি হয়নি। তিনি এসে ঘুরছেন এদিক ওদিক। অনন্ত সময় আছে তার, আমাদের মতো তো অবস্থা নয়, অনন্ত সময় আছে। ঘুরতে ঘুরতে হঠাৎই তার মনে হলো, বললেন ভরদ্বাজ বলকলখানা দাও তো, আমি স্নান করব। ওমা, বলকলখানা দিতে যাবেন এই সময় বললেন, দেখো ভরদ্বাজ, একবার দেখো। কি দেখছি? অকর্দমম ইদং তীর্থম, অকর্দমম ইদম তীর্থম। এই নদীটা, তীর্থ কথাটা বলা হলো কেন জানেন? তীর্থ মানে আপনারা জানেন যে যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তীর্থ করতে যাচ্ছেন, তা কিন্তু নয়। অর্থাৎ তীর্থ কথাটার মানে একেবারেই আলাদা। সেটা এই কারণে যে ত্রিধাতু মানে তরণ করা, পার হয়ে যাওয়া। তার মানে জলস্থান যে কষ্টে আমরা পার হই, তীর্থস্থানের মধ্যে সেই মাহাত্ম্যটুকু আছে। অর্থাৎ আপনি তীর্থে যাচ্ছেন মানে আপনি পরিশ্রম করে যাচ্ছেন এবং পার হওয়ার জন্য যাচ্ছেন। কোনো আমার অন্যায় আছে, এ আছে, সেইটা পার হওয়ার জন্য যাচ্ছি। এই জন্যে তীর্থ। তীর্থের আর এক নাম কিন্তু জলস্থান। যার জন্য দেখবেন যত তীর্থ বেশিরভাগ আছে সেগুলো জলস্থানেই গড়ে উঠেছে। এই গঙ্গার ধার, এই নর্মদা নদী ইত্যাদি ইত্যাদি জায়গাতেই এত এত তীর্থ গড়ে উঠেছে। তাহলে এই শব্দটা ব্যবহার করলেন জল অর্থে। অকর্দমবিদং তীর্থম ভরদ্বাজ নিশাময়। ভরদ্বাজ দেখো তুমি, এটা এই এত স্বচ্ছ জল, এত কোনো কাদা নেই, কোনো নোংরা নেই। তারপরেই বলছেন রমণীয় প্রসন্নাম্বু। অম্বু মানে জল, প্রসন্ন মানে হচ্ছে উদার স্বচ্ছ। হ্যাঁ, প্রসন্ন বলতে কিন্তু টু গেট প্লিজড নয়, এইটা প্রাইমারি অর্থ হচ্ছে যে উদার স্বচ্ছ। হ্যাঁ, তাহলে রমণীয়ম প্রসন্নাম্বু, জলটা একেবারে স্বচ্ছ। অম্বু অর্থাৎ জল, পরিষ্কার জল। কেমন? আমরা কি অদ্ভুত রোল রিভার্সের মধ্যে যাই। উপমার ক্ষেত্রে বাল্মীকি কি রোল রিভার্স, যেখানে উপমা দিই একটা বাস্তব জিনিসের সঙ্গে একটা অলৌকিক জিনিসের উপমা দিই, ইনি অলৌকিক জিনিসের সঙ্গে বাস্তবের উপমা দিচ্ছেন। বলছেন কেমন জলটা? বলছেন সন্মনুষ্য মনোযথা। ঠিক সৎ মানুষের মন যেরকম পরিষ্কার স্বচ্ছ হয়, এই জল হচ্ছে সেই রকম জল। ভাবা যায় এইরকম একটা উপমার জন্য তো আই ক্যান ডাই ফর ইট। যাই হোক, এটা দেখার পর চান করতে যাবেন এই ভাবলো। চান করতে যেতে পারলেন না, তিনি ছুটছেন। ভেতরে কবিতা আসছে কিন্তু তিনি তখনও পর্যন্ত বলতে পারছেন না, উচ্চারিত হচ্ছে না তার মুখ দিয়ে। এরকম সময়েই সেই ঘটনাটা ঘটলো যেখানে একজন ব্যাদ এসে সেই ক্রৌঞ্চ মিথুনের একটাকে মেরে ফেলল এবং তার মুখ দিয়ে বেরিয়ে আসলো সেই অভিশাপ যে এই ক্রৌঞ্চকে যে বধ করেছে। ভাবুন, আমাদের কবিতা কিন্তু আরম্ভ হচ্ছে অরণ্যের একটি ক্রৌঞ্চ মিথুনের একজনকে শুধু মেরে ফেলেছে বলে। সেখানে এপিক আরম্ভ হচ্ছে।
আমাদের এপিকের মূলটার জায়গাটা ভাব, কোনো অন্য মানুষ নয়, শহরের মানুষ নয়, একটা ক্রঞ্চ মিথুনের একজনকে মেরে ফেলেছে বলে মানিষাদ শ্লোক উচ্চারিত হচ্ছে। এবং সেই অভিশাপের পর বাল্মীকি কি দেখছেন, বলছেন আমি এই অভিশাপের থেকেও এইটা মনে করি ইম্পর্টেন্ট। তিনি মনে মনে বলে উঠলেন, কিমিদং ব্যাহৃতং মায়া, আমি কি বলে ফেললাম, আমি যা উচ্চারণ করলাম তার বিনার তন্ত্রীর সঙ্গে বাজতে পারে, আমি যা উচ্চারণ করলাম তার তন্ত্রী বদ্ধ লয় সব কিছু আছে, এটা তো গান হতে পারে, সেই রকম একটা শ্লোক আমি উচ্চারণ করেছি। এই শ্লোক উচ্চারণ করার পর আনন্দবর্ধন, যিনি সেই অসামান্য কাব্যের রসিক, আনন্দবর্ধন কাশ্মীরি, একজন এস্থেটিক্সের লোক, তিনি রেটরিক্সের লোক, তিনি বই লিখেছেন, তার বইয়ের নাম হচ্ছে ধন্যালোক। আপনারা যদি কেউ জানেন তো জানবেন। তারপরে আর কোনো বই আমাদের হতে পারে না যা আমাদের অ্যাস্থেটিক্সকে ব্যাখ্যা করতে পারে। সেই শ্লোকের প্রথম অংশে তিনি বলছেন যে কবি যদি থাকেন তো দ্বিত্রা পঞ্চশা, দুইজন কি তিনজন থাকতে পারেন। তার মধ্যে প্রথম হচ্ছেন ব্যাস, প্রথম হচ্ছেন বাল্মীকি, যিনি ক্রৌঞ্চ দ্বন্দ্ব বিয়োগত্থ, যিনি ক্রৌঞ্চ দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মানে যুগল, তাদের একজনকে মানে পতন হয়েছিল বলে তার যে শোক সেটা শ্লোকত্বমাগত, তার শোকটা শ্লোকে পরিণত হলো। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের এপিক তা স্টার্ট করছে অরণ্যের একটা প্রাণী হত্যা হয়েছে বলে। থ্যাংক ইউ।